আনোয়ার হোসেন মঞ্জু বাংলাদেশের রাজনীতির একটি অন্যতম প্রধান চরিত্র। কেন্দ্রীয় 14 দলের নেতা আনোয়ার হোসেন মঞ্জু বাংলাদেশের মিডিয়া ব্যক্তিত্ব। বাংলাদেশের প্রাচীনতম পত্রিকা দৈনিক ইত্তেফাকের কর্ণধার। মঞ্জু ভাই হঠাৎ করে এই সরকারের 1 বছরের পার করার পরে মঞ্জু ভাই কথা বলতে শুরু করেছেন। মঞ্জু ভাই প্রথম দিনই কথা বলেছেন এবং সেটা বাজিমাত। চতুর্দিকে তার বক্তব্যটি আলোচনা হচ্ছে। এর জন্য তার একটা ফলো আপ বক্তব্যের জন্য তার সাথে আমরা যোগাযোগ করেছি, তিনি রাজি হয়েছেন, এর জন্য অনেক ধন্যবাদ। মঞ্জু ভাই, আপনি কেমন আছেন? জি, দোয়া দোয়া। মঞ্জু ভাই, আপনি তো দীর্ঘদিনের একটা রাজনৈতিক চরিত্র, কেন্দ্রীয় 14 দলের নেতা, আপনি এতদিন কথা বলেন নাই কেন? আমি তো জাতীয় পার্টির কাউন্সিল মিটিং এর দাওয়াত করলো, তারা আমাকে দয়া করে, আমার জন্য কোনো মেজাজটা ভালো ছিল, রাজি হয়ে গেলাম। আমি তো কোনো লিখিত বক্তৃতা দেই না। আমি বক্তৃতা দেওয়ার পূর্বেও জিজ্ঞাসা করতেছি উদ্যোক্তাদের, বাবা আমি কি বলবো। এখন ওইখানে বক্তৃতা দেওয়ার সময় একটার পর একটা আসতেছে, আমার মনে হয় আমাকে যেন ভিন্ন কোনো জগৎ থেকে কেউ আমাকে দিয়ে বলাচ্ছে। কারণ আমি তো এইগুলো বলবো, এটা আমি এই প্রস্তুত ছিলাম না। কিন্তু আমি তো অসত্য জীবনে যেটা দেখেছি, যেটা আমাদের অভিজ্ঞতা, সে অভিজ্ঞতার আলোকে আমি কথাটা বলছি। এবং এটা ট্রু যে একটা গভর্নমেন্ট, আমি তো বলে নাই যে চলে না, পত্র পত্রিকা ছাপা হয়েছে। এই সরকারকে যে দুটা পত্রিকা সমর্থন করে, তারাই অন্য যারা বলেছেন তাদেরকে উদ্ধৃতি দিয়ে বলেছেন যে সরকার চলছে না। তার উত্তর আমি কি বলছি, যে গভর্নমেন্ট চালাচ্ছে নন গভর্নমেন্ট, সে তো নিজেই বলছে আমি গভর্নমেন্ট না, তাই নয় কি? অবশ্যই। আর এই যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিটা 14 দলের একটা গভর্নমেন্ট ছিল বাংলাদেশে, অথবা আওয়ামী লীগের একটা গভর্নমেন্ট ছিল, 14 দলের অন্যতম প্রধান একজন নেতা আপনি। এই যে পরিস্থিতি তৈরি হলো দেশে, এর জন্য আপনার দায় দায়িত্ব আপনি কতটা মনে করেন? দেখেন, আমরা তো দেশ চালাইছি জাতীয় পার্টি হিসাবে, তারপরে আমরা অন্য দলের সাথে অর্থাৎ আওয়ামী লীগের সাথে আমরা নির্বাচনে ঐক্য করলাম। এইভাবে কিন্তু আমাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং ছিল না যে তারা আমাদেরকে মন্ত্রী বানাবে, মিনিস্টার বানাবে। এমনকি যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বললেন যে আপনি কোন পোর্টফোলিও চান, এবার নিজেই বললেন, আপনি তো যোগাযোগে ছিলেন। আমি তাকে বললাম যে একটু একটু সময় নিয়ে করেন না, প্রথম আপনি ছোট্ট একটা ক্যাবিনেট করেন, তারপরে চিন্তা করবেন। সে তো ঘাওড়া প্রকৃতির লোক। আমি চলে আসলাম। পরের দিন ক্যাবিনেট সেক্রেটারি আমাকে ফোন করলো, আপনার 3টার সময় আমাকে ফোন করলো যে আপনি 6টার সময় বঙ্গভবনে আসবেন। গেলাম, মন্ত্রী চলে আসলাম। ঠিক 1টার সময় এবং ঘটনা, আমি তো জিয়াউর রহমান সময় দেশের বাইরে চলে গেলাম, জর্জটাউনে গেলাম ইন্টারন্যাশনাল রিলেশন পড়ার জন্য। আমি দেশে ফিরে আসলাম। ইন দ্য মিন টাইম আপনারা প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে হত্যা করলেন। তো একদিন এরশাদ সাহেব আমাকে ফোন করলেন, আমি এরশাদ বলছি। এরশাদ নামে কেউ তো আমি চিনি না। আমি ক্যান্টনমেন্টে জিয়াউর রহমান সাহেব যদি কখনো ডাকতেন যেতাম, এবং এটা বললে অতিরঞ্জিত হবে না যে আই ওয়াজ ভেরি ক্লোজ টু প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এমনকি আমি যখন জাতীয় প্রেস ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচিত হলাম, তখন জিয়াউর রহমান সাহেব আমাকে ডাকলেন একদিন বঙ্গভবনে। গেলাম, উনিই বললেন আপনি প্রেস ক্লাব ভবনটা করবেন না। দেখেন, আমি তো জিয়াউর রহমান সঙ্গে যাই নাই, উনিই ডাকলেন। তো ভালো কথা। আমার জীবনে সবকিছু অ্যাক্সিডেন্ট। সায়েন্সের ছাত্র হয়ে হয় ইঞ্জিনিয়ার হবে, না ডাক্তার হবে। তো এখন আমার আমি তো ইঞ্জিনিয়ারিং কলেজে গেলাম, তখন তো ইউনিভার্সিটি হয় নাই। তো
যাই হোক, যে কোনো কারণে হোক আমার আর্কিটেকচার পড়া হলো না, তো ভালো কথা না, নাথিং টু রিগ্রেট। এই যাই হোক, আমি কোনো পরিকল্পিত কোনো কথা বলবো সেজন্য যাই নাই, আর আমি অসত্য কোনো কথাও বলি নাই, যেটা ঠিক নয় এরকম কোনো কথা আমি বলি নাই। কিন্তু এই কথাগুলি কেউ বলে না, আমিও বলতাম না, কিন্তু কেন যেন বলে ফেললাম। এটা কারো সমালোচনা করিতে নেই আমার। এই বলার পরে প্রতিক্রিয়া, আপনি কি প্রতিক্রিয়া পাচ্ছেন গভর্নমেন্টের পক্ষ থেকে? গভর্নমেন্ট যারা আছে, আপনি আবার বলেন গভর্নমেন্ট, গভর্নমেন্ট তো নন গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট, তাই নয় কি? এনিওয়ে, আর এই সরকার তো কথা বলার স্বাধীনতা দিয়েছে, লেখার স্বাধীনতা দিয়েছে। তারা বলে একথা তো সত্য, কিন্তু পত্র পত্রিকা বা মিডিয়াতে কি অবস্থা, কেন তারপর তারা লেখে না, কেন তারা বলে না, সেটা তারা উত্তর দিতে পারবে। এটা কি আপনি আপনি কি মনে করেন কথা বলা যায়? আমি মনে করি কথা বলা যাবে, কেন যাবে না? তাহলে আপনারা কাগজে সব লিখছেন না কেন? কাগজে যতটুকু আমরা লিখি, দেখেন বাংলাদেশকে একটা সংবেদনশীল মন নিয়ে দেখতে হবে। This is not easy country to run. I was in the government for 24 years. I was in the parliament for 40 years. তো সেজন্য আমি মনে করি না রানিং কান্ট্রি লাইক বাংলাদেশ ইজ ইজি। যারা ক্ষমতায় থাকে তাদের সমালোচনা সবাই করতে পারে, শুধু সরকার কেন, কোনো অবস্থান। এই যে আমি একটা পত্রিকা অফিসে আছি, এই যে আমি ছোটখাটো কলকারখানা চালাই, to manage people here, workers here is almost impossible. তো পাকিস্তানের যে প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান সাহেব, তাকে তো রাওয়ালপিন্ডিতে গুলি করা হলো। ইন হিজ ডেথ বেড হোয়াট ডিড হি সে? কি বলছিল সে? খোদা পাকিস্তানকে হেফাজত করে। দেখেন, তিনি পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী, তিনি নিজেই বলে যাচ্ছেন এই পাকিস্তানকে আল্লাহ ছাড়া কেউ চালাতে পারবে না। আপনি এই যে নন গভর্নমেন্ট চালাচ্ছে, তারপর যে ছেলেপেলেরা যেসব হুমকি দিচ্ছে আপনাদের, এগুলো নিয়ে বলেছেন আপনারা। তাই আমি কি বলেছি যে আমরাও হুমকি, আমরাও ঠ্যাং ভাঙছি, আমরাও মাথা ভাঙছি, তাই না? তো সেই জন্য মা বাবা তোমাদেরকে ভদ্রতা শিখায় নাই, স্বাধীনতা শিখায় নাই, মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হয়, তাই না? এই কথা বলতে অন্য কিছু বলি নাই। আপনি কি মব সন্ত্রাসের ভয় করেন না? আমার মনে আল্লাহ তাআলা কোনো ভয় দেয় নাই। আমি একা ঘুরি, সবাই জানে। আমার কোনো বডিগার্ড থাকে না, সবাই জানে। আমি কি করেছি যে আমাকে মারবে? যদি মারবে। যদি আল্লাহ তাআলা আমাকে সিদ্ধান্ত দেয় আনোয়ার হোসেন মঞ্জুকে অমুক জায়গায়, অমুক রাস্তার মোড়ে, অমুক অস্ত্র দিয়ে তার জীবন নিতে হবে, সেটা হবে। আনোয়ার হোসেন মঞ্জুর তো আলাদা কিছু সাপোর্ট আছে। সাপোর্ট থাকার কারণে আনোয়ার হোসেন মঞ্জুকে অ্যারেস্ট করা হয়েছে, আনোয়ার হোসেন মঞ্জুকে জেলে যেতে হয়নি। আমাকে অ্যারেস্ট করা হলো কবে? আপনাকে আপনাকে আপনার জামিনটা, এই যে ব্যক্তির জিম্মায় আপনাকে জামিন দেয়া হলো, হ্যাঁ, এটা কি অ্যারেস্ট করা হয় নাই? মানে আপনার বিরুদ্ধে মামলা হয়েছে, আপনাকে অ্যারেস্ট করা হতে পারে। আমার বিরুদ্ধে কোনো মামলা হয় নাই। তাহলে আপনাকে জামিন নিতে হলো কেন ব্যক্তির জিম্মায়? আপনি যে কাস্টডিতে যখন নিয়ে যায়, আফটার এটা একটা গভর্নমেন্ট ইজ এ মেশিনারি, তো সে নিয়ে গেল, ভালো কথা। কেন ছাড়লো? এই ছাড়াটার ক্ষেত্রে একজন ব্যক্তির নিশ্চয়তা দেওয়া হয়েছে, যদি কখনো প্রয়োজন হয় কোনো কারণে, তখন তাকে উপস্থিত করার দায়িত্ব সে নিয়েছে। মানে এরপর তো আপনার রাজনৈতিক সহকর্মী যারা বিভিন্ন দলের, তারা যে পরিস্থিতিতে পড়লো, আপনাকে তো সেই পরিস্থিতিতে পড়তে হয় না। একটা কারণ হলো যে আমি গত সরকারের মানে 5 years I was not in the government.
হাসানুল হকেও তো সর্বশেষ গভর্নমেন্টে ছিলেন না, রাশেদ খান মেননও গভর্নমেন্টে ছিলেন না। না, ছিলেন না, কিন্তু তারা অত্যন্ত ওই সময় কার্যকলাপকে জোরালো ভাষায় সমর্থন করছে, আউট বিকজ অফ দেয়ার কনভিকশন। তা আমার তো কোনো কনভিকশন নাই। দেশটা চলুক, ভালো চলুক, দেশের মানুষ শান্তিতে থাকুক, নিরাপদে থাকুক। যেমন আপনি অস্ট্রেলিয়াতে আছেন, ওখানে আপনাদের খেটে খাচ্ছেন, কিন্তু আপনার কোনো ভয় নাই, কোনো ডর নাই যে আপনাকে তুলে নিয়ে যাবে একজন। আমাদের এখানে আমরা যে যাই থাকি, এমনকি যারা সরকারে থাকে, তারাও একটা অদৃশ্য ভয়ের মধ্যে থাকে। কেন থাকে তারা নিজেরা বলতে পারবে না। তো আপনি নিজেকে তাহলে আপনার স্বৈরাচারের দোষর মনে করেন না? আপনাকে স্বৈরাচারের দোষর হবো কেন? এটা তো খুব প্রচলিত। আপনি 14 দলের নেতা, 14 দলের নেতা। এখন কথাটা হলো যে দেশটা স্বাধীন আমরা করেছি, দেশটা চালাতে হবে তো, এই জন্য দোষর হবে কেন? এখন যারা আছে, আমি কি বলেছি এক জায়গায়, এখন যারা চালাচ্ছেন হয়তো একদিন কোনো না কোনো সময় তাদেরকেও স্বৈরাচার বলা হবে। বাট ইট ইজ ভেরি আনফরচুনেট। স্বৈরাচারের মানে বুঝেন বা আমরা বুঝি? জিজ্ঞাসা করছি স্বৈরাচার মানে কি? আপনি তো নতুন না, আপনি এরশাদের সাথেও ছিলেন, শেখ হাসিনার সাথেও ছিলেন। জি, অস্বীকার করবো কেন? এরশাদ সাহেব হয়তো বলতে পারেন যে তিনি কেমন করে ক্ষমতায় আসছেন আপনারা জানেন না, কিন্তু শেখ হাসিনা তো কোনো মানে রাজপথ দিয়ে এসেছে ক্ষমতায়। এখন তার ভোটটা ঠিক হয় নাই। ভোটার যে ভোট না দিলে সে দায়িত্ব কে নেবে? যদি কোনো ভোটার যে দেখে যে তার ভোট দিয়ে দেওয়া হয়েছে, সে যদি রিটার্নিং অফিসের কাছে কমপ্লেন করে, then he will be allowed to give votes. এখন এটা জনগণ জানে কিনা দেখেন, আমরা we are trying to practice a democratic system, but we are not as yet a democratic. We will not say that we have been able to establish democracy. এক বছর পরে আপনার কি মনে হচ্ছে দেশটা কোন দিকে যাচ্ছে? আসলে আমার দরকার কি? যখন আমি ছিলাম আমার নিজের কাজটা করছি। আমি শেখ হাসিনা সরকার কেমন চলছে আমার, দ্যাট ওয়াজ নট মাই, ইট ইজ নট ইন মাই মাইন্ড। তবে আমি আমার পরিবারকেও, আমার বাচ্চাদেরকেও বলি, আমার অফিসেও বলি, নিজের কাজটা ঠিক মতো করো। শেখ হাসিনা চালাতে পারছে কি পারছে না সেটা আপনারা বিচার করবেন, দেশের মানুষ বিচার করবেন। কিন্তু আমি মনে করি আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, যে মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয় আমি ঠিক মতো চালাইছি কিনা, শেখ হাসিনা ঠিক মতো চালিয়েছে কিনা এটা দেশের মানুষ যদি বিবেচনা করতে হয়, তাকে ইলেকশনের সুযোগ দিতে হবে। কিন্তু গভর্নমেন্ট তো ব্যাপারে নন গভর্নমেন্ট বলছে তারা ইলেকশন করতে পারবে না, তাদের দলটা কার্যক্রম নিষিদ্ধ। তো মানুষ কিভাবে চান্সটা পাবে? ইট ইজ ভেরি আনফরচুনেট। এটা আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। কোনো দলকে বা কোনো ব্যক্তিকে নির্বাচনে না দাঁড়াবার সিদ্ধান্ত দেওয়াটা আমি সমর্থন করি না। দুর্ভাগ্যজনক হলে সত্য, তারা আবার যখন ক্ষমতায় ছিলেন তখন তারা আবার অন্য দলকে ক্ষমতা আসতে, নির্বাচনে আসতে দেয় না। ইটস এ ট্র্যাজেডি। আজকে আপনার কথাবার্তা যখন ভাইরাল চতুর্দিকে, তখন একজন লিখেছেন মঞ্জু ভাইয়ের বক্তব্য নিয়ে অযাচিত অতি উৎসাহী হবার কিছু নেই। ওনার বক্তব্য শুনেছি, খেলাটা খুব গভীর খেলা মনে হচ্ছে। মঞ্জু ভাই শুধুমাত্র একজন খেলোয়াড় মাত্র, গোলকিপার। দেখেন, আমি যা লোকে বলে বা আমার সম্বন্ধে চিন্তা করে অনেকে, এটা সঠিক নয়। খুব ভেরি সিম্পল ম্যান, আই লিড এ ভেরি সিম্পল লাইফ। আই ডোন্ট থিঙ্ক আই এম ভেরি একাডেমিশিয়ান, ভেরি ফিট। যদিও আমি মাস্টার ডিগ্রি হোল্ডার, যদিও আমি ইন্টারন্যাশনাল রিলেশনের ছাত্র, বিদেশে পড়ালেখা করেছি, দেশে তো লেখাপড়া অবশ্যই করেছি। এদেশে যে আন্দোলন হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে, সেই সমস্ত আন্দোলনে আমার অংশগ্রহণ ছিল। আমি ফজলুল হক কলেজে জিএস ছিলাম,
ফজলাগড়ে ভিপি ছিলাম, আমি ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট ছিলাম, আমি জাতীয় প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ছিলাম। আমি আমার দায়িত্বটা পালন করি। এই বড় বড় মার্কিন লবির একটা লোক মনে বলা হতো। মার্কিনদের আমি পছন্দ করি। লবি আমি তো মার্কিনদের পয়সা খাই না। কিন্তু মার্কিনদের এজেন্ট তো বলা হয়েছে আপনাকে বিভিন্ন সময়। অশিক্ষিত মূর্খরা বা সাধারণ মানুষেরা বলে, আমি একসময় বলতাম, আরে বেটা আমার বয়স হয়ে গেছে, তো এখন কি আমার এজেন্ট হওয়ার বয়স আছে? এখন আমাকে ডাইরেক্টর বানা। জাতীয় পার্টি শুধু আওয়ামী লীগকে না, জাতীয় পার্টিকেও ইলেকশন করতে দেবে না, এই ঘোষণা আছে তাদের। কিন্তু জাতীয় পার্টিকে কোথাও কিন্তু ডাকে না, আপনাকেও কিন্তু ডাকে না, আপনার দলটাকেও ডাকে না তারা। যেদিন প্রথম আমাকে ডাকা হয়েছিল, সেই অফিসারকে আমি বলছিলাম যে আসতে যাওয়া ভালো না, দেশে কি ঘটেছে সেটা বুঝে নেন আগে। এটা তো একটা স্বাভাবিক পরিবর্তন হয় নাই। এরশাদ সাহেব যিনি আসলেন ক্ষমতায়, এটা স্বাভাবিক নয়। জিয়াউর রহমান সাহেবকে জান দিতে হলো একটা অস্বাভাবিক অবস্থাকে স্বাভাবিক করার প্রচেষ্টায়, নিজের জানকে তাকে দিতে হলো। কি অন্যায় তিনি করেছিলেন, কি পাপ তিনি করেছিলেন, দেশটাকে চালাতে এসে তাকে জীবন দিতে হলো। এখানে সব করে দেখে ক্ষমতা আসা উচিত না। এনিওয়ে, 5 আগস্টে আপনার কি মনে হচ্ছিল? আপনি 5 আগস্টের দিনটাতে আপনার, আমি তখন ঢাকা ছিলাম না। কোথায় ছিলেন? আমি সিঙ্গাপুরে ছিলাম, মেডিকেল চেক আপের জন্য গেছিলাম। টেলিভিশনে দেখে কি মনে হচ্ছিল তখন? আমি বিদেশে যে বাংলাদেশে টেলিভিশন দেখবো কেন? ওরা দেখায়ও না। মোবাইল ফোনে তো সবাই দেখে সবকিছু। অত উৎসাহ আমার নাই। আপনি কবে ফিরে আসলেন দেশে? 10 তারিখের পর। ওই সময় তো যারা ফিরে আসছে তাদেরও সমস্যা হচ্ছিল, আপনি চলতে চলে আপনার সমস্যা হবে। আমি তো জানি না, তবে আমি খেয়াল করলাম, আমি যখন সিঙ্গাপুর এয়ারলাইন্সের ভিতরে আসলাম, এয়ার হোস্টেস অ্যাটেন্ডেন্টরা আমার দিকে তাকাচ্ছিল, সবাই দেশ থেকে বেরোয় যাচ্ছে, এই পাগলা হালায় দেশের ভিতরে যাচ্ছে। আমার বিবেক তো পরিষ্কার। অন্যায় না করলেও যদি মনে করেন আপনি অন্যায় করেছি, চুরি না করলেও যদি আপনি মনে করেন আমি চুরি করেছি, দেন আমাকে শাস্তি, আমি কি করবো? জাতীয় পার্টিকে কোন একটা সেকশন থেকে সামনে আনা হচ্ছে আগামীর কোন রাজনৈতিক কোন সমীকরণে। আপনি কি সমীকরণে একটা পার্টি কেনে? না না বাবা, আমাকে দাওয়াত করছে জাতীয় পার্টি, আমরা সবাই করেছি। ব্যারিস্টার আনিস বলেন, আমাদের রুহুল আমিন হাওলাদার বলেন, আমাদের ইয়ে কাজী ফিরোজ বলেন, এটা সব ওখানে যত লোক ছিল, আমি তো এই দলের মহাসচিব ছিলাম, অবিভক্ত জাতীয় পার্টির, এবং রাস্তায় মিছিল করার ছেলে। আপনি তো জাতীয় পার্টি, আপনার আলাদা একটা জাতীয় পার্টি আছে, আপনার তো ওইখানে গিয়ে জয়েন করতেছেন না আপনারা? না, সেখানে গল্প বলতে হয় যে আমাদের প্রেসিডেন্ট সাহেব আমাকে এখানে সেখানে দেখা করে বলতেন চলে আসেন। আমি বলতাম যে স্যার আমি তো যাই নাই। আপনার জাতীয় পার্টি বাংলা, আমাদের গঠনতন্ত্রে আছে জাতীয় পার্টি বাংলায় জাপা, ইংরেজিতে জেপি। স্যার আপনি বাংলা পেয়েছেন, আমি ইংরেজি পেয়েছি। তো দ্যাট হি হ্যাড এক্সপেল মি। আমি কথা তাকে বলি নাই, আপনি যদি এক্সপালশন উইথড্র না করেন তাহলে আমি কিভাবে দেশে মানে জাতীয় পার্টিতে আসি? আপনি আমাকে বলেছিলেন আপনাকে মুক্ত করে নিয়ে আসতে, খোদার রহমতে আপনাদের দোয়ায় আমি তাদের মুক্ত করে নিয়ে এসেছিলাম। আমি অপরাধ কি করেছিলাম? ওনারা রাজনীতি। আপনি কি মনে করছেন আগামী নির্বাচনে আপনি অংশ নিতে পারবেন? আমি মনে করবো কেন? আমার চারিদিকে অবস্থা দেখে তো মনে হয়। সেই জন্য আমি গতকাল বলেছি যে বাবা, যখন এ নির্বাচন করতে পারবে, ওই দল নির্বাচন করতে পারবে না, এগুলো যখন আপনার মানে সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন, তাহলে আপনার দুজন থাকেন, দুইটা পার্টি থাকে, তা আপনার নিজেরা বসে ভাগ করে নেন। মাঝখান থেকে দেশের মানুষের 2000-3000 কোটি টাকা খরচ করবেন কেন তথাকথিত নির্বাচনের নামে? নির্বাচনের প্রয়োজন নাই।
তাই নয় কি? তারপর তারপর আপনি আরেকটা কথা বলেছেন যে বাইরে থেকে লোকজন নিয়ে আসছে, ওরা দেশের রাজনীতি ঠিক করবে, এই করবে সেই করবে, তারা এখানে থাকবে না কেউ, বাস্তবায়ন না, করতে পারে রাজনীতিবিদদের। জিনিসটা আমি এইভাবে বলেছি যে আমাদের জীবনে আমরা বহুতবার নানাভাবে অপমানিত হয়েছি, তবে এইভাবে আমাদের আর কেউ অপমান করে নাই। দেশে থাকে না, আমেরিকায় ছিল, ব্রিটেনে ছিল, কোন কোন দেশে ছিল, তাদেরকে নিয়ে এসে তারা এখন বই লিখতেছে আমরা কি করব কি করব না। এটা বাস্তবায়ন করবে কে? সব জায়গায় একটা ম্যানিফেস্টো আছে, সেই ম্যানিফেস্টো থাকলে অনুযায়ী ক্ষমতা গেলে সে তার ম্যানিফেস্টো বা নির্বাচনী ওয়াদা সে বাস্তবায়ন করবে। তার দাসখত দিয়ে আসতে হবে নির্বাচনে। তাহলে এই কার কাছে আমি দাসখত দিচ্ছি? তারা কারা? যারা আমাকে দিয়ে লেখাচ্ছে তারা, না তার পিছনে অন্য কোনো শক্তি আছে? ক্যাঙ্গারু আছে নাকি অস্ট্রেলিয়ার, আমি জানি না। আপনার কি মনে হয় অন্য শক্তিটা এখানে কে? আমি জানি না, আমার অত চিন্তা করার ক্ষমতা আমার নাই। আমার খেটে খেতে হয়, আমি 18 ঘন্টা পরিশ্রম করি এখনো এই বয়সে, দ্যাটস অল। মানে এই যে গভর্নমেন্টের যে এজেন্ডা যেগুলা আসছে, এই যে সেন্ট মার্টিন দ্বীপের কথা বলা হয়, তারপরে করিডোর, এই বিষয়গুলা আপনাকে কি কখনো আমেরিকানরা এই চাহিদাগুলা বলার চেষ্টা করেছে? না না, আমি তো যত সামান্য লোক, আমার কাছে আমেরিকানরা এগুলো বলবে কেন? আমি তো কখনো সরকার প্রধান, আমি তো সরকার। এর জন্য কি আপনি যৎসামান্য, এর জন্য কি অসামান্য ইউনুসকে নিয়ে আসা হয়েছে এই জিনিসগুলোর জন্য? আপনি নিজেকে যৎসামান্য বলছেন, অসামান্য ইউনুসকে আমেরিকান এই পারপাস গুলো সার্ভ করার জন্য কি নিয়ে আসা হয়েছে? আল্লাহ তাকে নিয়ে আসছেন, আমেরিকানরা কি করে নিয়ে আসে? আমি আন্তর্জাতিক রিলেশনের ছাত্র, কারণ সাউথ আমেরিকায় অনেক চেষ্টা করেছে, তারা কিউবা অনেক চেষ্টা করেছে, পৃথিবীর বহু দেশে তারা নিয়ে আসা মানে নামায় নেওয়ার ইতিহাস আছে। কিন্তু ইউনুস সাহেব তো তার ছিলেন না, বরঞ্চ 1/11-এর সময়, এর আগে যেটা হয়েছিল, তাকে বলা হয়েছিল ক্ষমতা নিতে, সেটা নেন নাই। উনি তো তখন 3 মাসের জন্য কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমের জন্য পছন্দ, উনি দীর্ঘ সময় থাকতে চান, আপনাকে বলছে, আমাকে তো বলেন নাই। আর সবচেয়ে বড় কথা হলো 3 মাস না, 2 বছর। এবার তো তিনি 2 বছর নির্বাচন দিয়ে দিলেন, 2 বছর ভিতরে। আপনি নির্বাচন দেখছেন সামনে? দেখবো না কেন? আপনাকে আশান্বিত হতে হবে। তবে স্কুলে পড়েছি, আশার ছলনে কি ফল লোভিন আজ, কি তাই ভাবি মনে, একটা কথা আছে না? আমাদের আশা তো বারে বারে ভগ্ন হয়েছে। এই যে ছেলেরা আপনাদের ডিকটেট করছে, তারা তো আপনার মুক্তিযুদ্ধের সংবিধানটা চায় না, ওটা ছুড়ে ফেলে দিতে চায়। জুলাই সনদে ভিত্তিতে তারা আগামী গভর্নমেন্টটা চায়। এখন কথা হলো, তারা তো এগুলি, আমাদের সংবিধান আছে, এই মুহূর্ত পর্যন্ত আমাদের দেশে একটি সংবিধান আছে। মার্শাল ল হওয়ার পরেও কিছুদিন অর্ডিন্যান্স দিয়ে দেশ চালানো হয়, মার্শাল ল অর্ডিন্যান্স, দিস দ্যাট। এখনো হয়তো এখান থেকে কোনো অর্ডিন্যান্সে তো কোনো দেশ চলছে না। শেখ হাসিনার বিচারটাকে আপনি কিভাবে দেখেন? বিচারটাকে তো আমি সমর্থন করবো না, যেমন কিনা আমি এর আগে যে ট্রায়াল হয়েছে সেটাকে আমি সমর্থন করি নাই। নর্মাল যুদ্ধপরাধীদের বিচার, জি, বিচার হোক, বিচার হোক, ওয়াই ইন স্পেশাল কোর্ট, তাকে নর্মাল কোর্টে বিচার করা যায়। এখন তারা বলছে তারা, কিন্তু আমার পছন্দ, আমি কি চাই বা কি চাই না, ইম্যাটেরিয়াল, আমি ইন্ডিভিজুয়াল, আমি ব্যক্তি। 14 দলের নেতা,
চোদ্দ দলের নেতা, আমি নিজে দলের নেতা না। দলটা কিন্তু আপনার নামে, জেপি জি, দলটাই তো আপনার নামে। হ্যাঁ, সেই সময় যেহেতু আমি মহাসচিব ছিলাম, এক্সার সাহেব আমাকে এক্সপেল করে দিলেন। সেই সিম্প্যাথি ভোটে হয়তো আমাকে এটা হতে হয়েছিল। আপনার সাথে গত 1 বছরে শেখ হাসিনার সাথে কোনোভাবে কথা হয়েছে? না, কি করে হবে? উনি কথা বলছেন তো, উনি চতুর্দিকে সবার সাথে কথা বলেন। আমি তো তার, আই ডু নট বিলং টু আর পার্টি। আমি তার দলের কোনো নেতাও না, কর্মীও না। আপনি 14 দলের নেতা। 14 দলের নেতাদের মধ্যে কারাগারের বাইরে আপনি প্রধান নেতা যিনি কারাগারের বাইরে আছেন। না, যারা কারাগারে আছে তারা আমার চাইতে অনেক বড় নেতা। ইনি আমার চাইতে বয়সে ছোট হতে পারে, কিন্তু রাজনীতিতে কিন্তু সে অনেক বড় নেতা। তিনি বিপ্লব করে, বিদ্রোহ করে এই সমাজে পরিবর্তন আনতে চান। আমি তো দক্ষিণবঙ্গের লোক, জোয়ারে গেলে জোয়ারের দিকে সাঁতরাই, ভাটার দিকে হলে ভাটার দিকে সাঁতরাই। আওয়ামী লীগকে যদি ইলেকশন করতে না দেয়, আপনি কি ইলেকশন করবেন? দেখেন, এই প্রশ্নটা এর আগে উঠেছিল। আমি যেহেতু উগ্রপন্থী নই, আমি যেহেতু বিপ্লবী নই, আমি বিদ্রোহী নই, নির্বাচনে আমি নির্বাচন করব। কে আসলো কে আসলো না সেটা আমার বিবেচ্য নয়। কিন্তু এখন বয়স যাওয়ার বিধায় হয়তো আমি বা আমার পরিবারকে চিন্তা করতে হবে যে আমি নির্বাচন করব কিনা। কিন্তু আপনার দল তো নির্বাচন করবে, তাই না? যদি হুজুরের অনুমতি দেয়। আমাকে তো, আমার কার্যকলাপ তো এখন পর্যন্ত কেউ বন্ধ রাখে নাই। সে মতো অবস্থায় যদি নির্বাচন করতে দেয় আমাদেরকে, তাহলে অবশ্যই আমার দল নির্বাচন করবে। জাতীয় পার্টির অন্য অন্য শাখাগুলোকে নির্বাচন করতে, কোনো কাজ করতে দেওয়া হচ্ছে না, তারা কেউ অফিসে বসতে পারে না, আপনার সাথে কোনো সমস্যা হচ্ছে না, এটা কোনো সমঝোতা? কার সাথে আমার, দেখেন, আমার সাথে কথা বলার লোকই নাই সরকারের। আপনি তো এনাফ, আপনি তো কথা বলার জন্য এনাফ না? আপনি না, কেন? আপনার দলের শীর্ষ নেতা হচ্ছেন আপনি। আমার দলের শীর্ষকে, শীর্ষ নেতা আপনি। শীর্ষ তাদের কি হলো? আমরা যারা, ইনক্লুডিং শেখ হাসিনার অধীনে নির্বাচন করেছে, এই সংবিধানের অধীনে নির্বাচন করেছে, ইলেকশন কমিশনের অধীনে নির্বাচন করেছে, তারা দোষর হয় নাই, অন্যরা দোষর হলো। এখন হুজুরদের যা ইচ্ছা, যদি আমাদের অনুমতি দেয় আমরা নির্বাচন করব, যদি অনুমতি না দেয় আমরা প্রতিবাদও করব না। আপনাকে যে ইউনূস সাহেব রাজনৈতিক দলগুলোর বৈঠক করেন মাঝে মাঝে, বিভিন্ন সময় ডাকেন, আপনি কি কখনো ডাকেন নাই? না, এটা একটা মেসেজ তো। কার মেসেজ কে পড়ে? আমার সময় নাই অন্যের মেসেজ পড়ার। আমি নিজে লিখি, লেখাই। বাংলাটা বুঝলেন কিনা? জি। ওনারও সময় নেই, আমাকে প্রয়োজনও নাই, আমারও সময় নাই, আমারও প্রয়োজন নাই। ব্যাস, উনি সুখী থাকুক, ভালো থাকুক। উনি ভালো মানুষ, যোগ্য মানুষ। উনি নিজেই বলেছেন এটা আমার কাজ না, আমি তো বলে নাই। উনি নিজেই প্রকাশ্যে বলেছেন, এই আমি হলাম শান্তির লোক, আমি হলাম মাইক্রো ক্রেডিটের লোক, আমি একজন এন্টারপ্রেনার, তো দেশ পরিচালনার এই আমি অভ্যস্ত নই। ছেলেরা বললো তাই আমি আসছি। ইউনূস সাহেব নিজে বলেছেন। 14 দলের নেতা হিসাবে এই যে আপনি বললেন যে কথাটা, ট্রাইব্যুনালের বিচার আপনি পছন্দ করেন না, এর সাথে একমত না? না, 14 দল কেন, আমি ব্যক্তি হিসেবে করি না। ব্যক্তি হিসাবে, জাতীয় পার্টির চেয়ারম্যান আমি হিসাবে। এটা জাতীয় পার্টি হিসেবে আমার পার্টির আলাপই করি না। এখন এইভাবে শেখ হাসিনার বিচার যদি তারা করে, একটা শাস্তি ঘোষণা করে, এর প্রতিবাদ করবেন আপনি? বিচার করলে পরে বিচারক বিচার করেছেন, তাই না? আমার
আমি তো প্রথমে বলি, আমি ট্রাইব্যুনালে বিচার করার কোনো কারণ দেখি না। এর জন্যই তো হ্যাঁ, ট্রাইব্যুনালে বিচার করলে এর কি প্রতিবাদ করবেন আপনি? আমি প্রতিবাদ করলে কি, আমার দলটা ছোট দল, আমি একটা ছোট্ট মানুষ, 5 ফুট 3 ইঞ্চি বা 4 ইঞ্চি আমার হাইট, তো আমার শক্তি ওজন আমার খুব কম, 53 কেজি প্রবলি। তো সেই জন্য আমি এইসব, আপনাদের মতো দেখেন, আপনি তো খুব সুখে আছেন, বিছানায় ঘুমাতে যান, দিনের বেলা কাজ করেন, নিজে খান, নিজে পরিশ্রম করেন। আমরা কিন্তু রাত্র ঠিক মতো ঘুমাই না, এটা বুঝতে হবে। আপনি কি এর মাধ্যমে বলতে চান দেশের মানুষ ভালো নাই? দেশের মানুষ তো আমি চিনতে জানি না। আমরা যারা উপরের স্বর, এই 10% বা 2% বা 1%, তাদের জন্য কেউ কখনো শান্তি হয়? অনেক শান্তি হয়, আবার অনেক অনেক সময় অনেক দুঃখ হয়, অনেক দুর্বিপাক হয়। এটা একটা ম্যারিগো-রাউন্ড খেলা। 40 বছর ধরে আপনি পার্লামেন্ট মেম্বার এই দেশে কোনোদিন এইভাবে আদালতে আদালতে লোকজনকে পিটানো হয় এটা কখনো দেখেছেন কোনোদিন? না, আমি দেখি নাই, এখনো দেখি নাই। এর প্রটেস্ট করেছেন আপনি? আমি দেখি নাই তো। আমি আপনার কাছে প্রথম কোন রাজনৈতিক বন্দীকে জেলের ভিতরে পিটানো হয়েছে আমি প্রথম শুনলাম। আদালতে 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 পিটাবে কেন? আদালতে একজন মানুষকে আনা হচ্ছে, তার উপর আক্রমণ করা হচ্ছে, তাকে মারপিট করা হচ্ছে, এর বিরুদ্ধে কোন ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এটা নিয়ে কোনোদিন একটা মামলা হয় নাই বাংলাদেশ। না, কে মার খেয়েছে আমি তো জানি না। কে দেয়? আমির হোসেন আমু থেকে আরম্ভ করে হাসানুল্লাহ ইনু, রাশেদ খান মেনন, দীপু মনি, তাদেরকেই আদালতে নেওয়া হয়েছে, তাদের উপর হামলা করা হয়েছে। আমার তো ঘৃণিত লোক, আমরা স্বৈরাচার ছিলাম, আমরা মানুষের অন্যায় করেছি, অত্যাচার করেছি, রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করেছি, সেই জন্য হয়তো মানুষের ক্ষোভ থাকতে পারে। কিন্তু প্রশাসনে কেউ মেরেছে বা আহত করেছে, এরকম কোনো ঘটনা আমার জানা নেই। আদালতে তো নিরাপদ একটা জায়গা সবার জন্য। আদালত এলাকাতে যদি আপনি আদালতে গিয়েছেন কখনো? এটা লাইভ দেখাচ্ছে, টেলিভিশন গুলোতে লাইভ দেখাচ্ছে, টেলিভিশন গুলোতে লাইভ দেখানো হয়। আদালতে কার কার উপরে হামলা হলো, মারধর করা হলো। না না, আমার আপনার পত্রিকাতে এই নিউজ ছাপা হয়েছে কি? তাই ইত্তেফাকে ছবি ছাপা হয়, ইত্তেফাকে রিপোর্ট হয়। মানে কি মারছে নাকি? ও, এই তো লয়ার নাকি মারছে? কি মারুক? আদালতে আদালতে যদি কাউকে মারপিট করা হয়, জাজ সাহেব কি করলেন? এই নিরাপত্তাটা জাজ সাহেব কি করলেন? এটা তো আপনি ইত্তেফাকের সম্পাদক, আপনি জানেন। আমি তো সম্পাদক নই। যাই হোক, ইত্তেফাকে তো এই রিপোর্টটা ছাপা হয়েছে, ইত্তেফাকে এই ছবিটি ছাপা হয়েছে। তাই আপনি কিন্তু সরকারের কোন মক সন্ত্রাসের ভয়ে কি ভীত? আমি ভীত নই, আমার বাড়ি বরিশাল, বুঝছেন? আপনার বাড়ি কই আমি জানি না। বরিশালের লোক ভয় পায় না। ভয় পাওয়ার কি? ছাত্র থেকে দেখে না, when I was first arrested I was in college, পাকিস্তান। আমার ভয় পাওয়ার কোনো কাজ আমি করি না, কাউকে আমি ভয় দেখাইও না, আমি নিজেও ভয় পেতে অভ্যস্ত নই। মোটে তো একদিন হবেই, তাই না? আপনি কি মনে করেন শেখ হাসিনা যে কোনদিন দেশে ফিরে আসবেন? অবশ্যই আমি আশা করবো, অবশ্যই আমি আশা করবো। এখন আমাকে অনেক ইতিহাস থেকে বলবে এই ধরনের পতনের পর কেউ ফিরে এসেছে। দেখেন, আমি আগেই পড়েছি, আমি বিজ্ঞানের ছাত্র, আমি ইতিহাস পড়ি নাই, আমি সংস্কৃতি পড়ি নাই, আমি সাহিত্য পড়ি নাই, আমি উপন্যাস পড়ি নাই, তাই না? তো আমার জ্ঞান খুব সীমিত। জাতীয় প্রেস ক্লাবের প্রেসিডেন্ট, ইত্তেফাকের কর্ণধার, 40 বছরের এমপি, কারো কান আমি ধরে নেই বাবা। তার তো জ্ঞান সীমিত না। আমার জ্ঞান সীমিত, অভিজ্ঞতা আছে,
বয়সের জন্য, কিন্তু সায়েন্সের সেক্ষেত্রে ঠিক আছে, ফিরে আসতে আপনি ওয়েলকাম করতে যাবেন। আমাকে ডাকলে যদি দেখেন, আমার এই বয়সে ভিড়ের মধ্যে যাবো কেন? শেখ হাসিনার সামনে তার বাসা দেখা করতে পারবো। প্রথম দিন দেখা করার কি দরকার? আমি তো তার কাছে চাকরিও চাই না, বাকরিও চাই না, তার কাছে কোনো ফেভারও চাই না। আমি যা কিছু চাওয়ার আল্লাহর কাছে চাই, অবশ্যই আমি চাই, কিন্তু আল্লাহর কাছে। খানিক মিয়ার ছেলে হিসেবে বঙ্গবন্ধু পরিবারের সাথে আপনাদের রাজনীতির বাইরে পারিবারিক একটা দীর্ঘদিনের সম্পর্ক আছে। এইটা আমি রাখি। সেই জন্য প্রথম দিন যেতে হবে এমন তো কোনো কথা নাই। ভিড়টা কমুক না। যারা শেখ হাসিনাকে দেখে নাই তারা যে দেখুক, যারা শেখ হাসিনার অবর্তমানে তার ক্ষতি করার চেষ্টা করেছে, যাদের বিবেক দংশন করে, তারা আগে যাক না। আমার বিবেক তো দংশন করে না। আমি শেখ হাসিনার তো কোনো ক্ষতি করি নাই। মির্জা ফখরুল ঘোষণা করেছেন তারেক রহমান বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। সুবহানাল্লাহ, ভালোই তো। এখন পর্যন্ত তিনি ফেরত আসেন না কেন? আপনার কাছে কোনো তথ্য আছে? এখানে অভিযোগ ছিল কোনো প্রয়োজন না। আমার নিজের খবর রাখি। আমি কেন তারেক রহমানের সাথে খবর রাখতে যাব? আমি জানতাম না। আমি তো জিয়ার, I was very close to Ziaur Rahman. He was very kind to me. His wife, another Prime Minister, Tarek's mother, she was Prime Minister for 3 times. But I had not taken anything from any government. আমি আগে পূর্বেই বলেছি, আমি চাওয়ার যা আমি আল্লাহর কাছে চাই, মানুষের কাছে আমি চাই না। আমার এলাকা, নির্বাচনী এলাকার লোক যদি বলতে পারে যে আমি তাদের কাছে ভোট চেয়েছিলাম, আমাকে বললেন আপনি কাইন্ডলি। আমি ভোটও চাই না, দিলে দেশ, না দিলে চলে যাবো। আপনাকে ইলেকশন করতে দেবে এটা তো আপনি নিশ্চিত? জাতীয় পার্টি কোনো কার্যক্রম করতে দেওয়া? আমি করবো কিনা সেই সম্পর্কে আমি নিশ্চিত নই। জাতীয় পার্টিকে তো কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে সরকারও ডাকে না। জি, গত এক বছরে গভর্নমেন্ট যতগুলো রাজনৈতিক দলের সাথে কথা বলেছে, কোথাও কি আপনাকে ডেকেছে? না, এই সরকার না। এটা তো আপনার মেসেজ। তারা চায় না আপনি রাজনীতি করেন, তারা চায় না আপনার দল ইলেকশন করুক। না চাইলে এটা তো আপনার মেসেজ। তারা চায় না আপনি রাজনীতি করেন। শোনেন, কে চাইলো না কিছু যায় আসে না। আমার সংবিধানে আমার নির্বাচনের যে প্রসিজিওর, তাতে তো আমাকে নির্বাচন বাইরে রাখতে পারবে না কেউ। নির্বাচন থেকে বাতিল রাখতে হলে পরে কতগুলো নিয়ম কানুন আছে। He has to be convicted on moral turpitude, which I am not. তাই না? আমার বয়স 18 বছর হয় নাই, তা আপনি বলতে পারবেন না। তো সে মতো কথা কি মার্শাল না, অর্ডিন্যান্স দিয়ে আমাকে করবে। তারপরও যদি করবে, যাব না। এই যে আপনার বোল্ডনেস, আপনি সাংবিধানিক অধিকার, আপনি নির্বাচন করবেন, আপনাকে না করলে ঠিক এই কথাটা আপনি কি 14 দলের উদ্দেশ্যেও বলবেন? 14 দলকেও কেউ নির্বাচনে বাইরে রাখতে পারবে না। 14 দল নেই। আমি 14 দল তো অনেক অনেক বড় বড় নেতা, অনেক বড় বড় পার্টি সেখানে আছে। আমি হলাম ক্ষুদ্র, তার মধ্যে সবচেয়ে ছোট, আমি সবচেয়ে অযোগ্য। নেতা হিসাবে আপনি তো ছোট কেউ না। নেতা হিসাবে অভিজ্ঞতা, দীর্ঘদিনের অভিজ্ঞতা। আমি তো নেতাই না। 40 বছর ধরে আপনি পার্লামেন্ট মেম্বার। তাতে কি হলো? 40 বছর আমি এক ভুল 40 বছর আমি করেছি, তার মানে কি আমি সবচেয়ে অভিজ্ঞ লোক হয়ে গেছি নাকি? জ্ঞান আমার সীমিত। আপনাকে যারা মন্ত্রী করেছে, ক্ষমতার শেয়ার দিয়েছে, তারা আপনার গুরুত্ব দেখেই তো দিয়েছে। তারা এমনি এমনি তো আর দেয় নাই। তাদের কথা এই মুহূর্তে নাইবে বললাম। দেশের মানুষ বলুক আমি যে সমস্ত মন্ত্রণালয় চালিয়েছি সেগুলি সঠিকভাবে চালাই নাই। যে সমস্ত অফিসারদের সাথে আমি কাজ করেছি তারা বলুক যে আমার মতো একটা অযোগ্য মন্ত্রী তারা দেখে নাই। 96-এ আপনি আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে বড় ভূমিকা পালন করেছেন। এটা বলা পাপ। আপনি জেনে শুনে কেন পাপ করছেন? আমি কি আওয়ামী লীগের
আওয়ামী লীগের ক্ষমতা আনার যোগ্যতা আমার বা ক্ষমতা আমার আছে নাকি? আল্লাহ নেই, আল্লাহ নাই। আওয়ামী লীগকে আপনি ওই সময় আওয়ামী লীগের সরকার গঠনের মতো পর্যাপ্ত আসন ছিল না, আপনি অংশ নিয়েছেন, আপনি বার্গেন করেছেন, এর সাথে মুক্তি পেয়েছেন আপনি। এর সাথে এটা শেখ হাসিনার মাননীয় প্রধানমন্ত্রীর, এটা উনি পলিটিশিয়ান, আউট অ্যান্ড আউট পলিটিশিয়ান। দেন আমাদের বাসায় একাডেমিক্স হয়, বঙ্গবন্ধুর বাসায় রাজনীতি হয়, মাঠের রাজনীতি হয়, আমাদের বাসায় লেখাপড়ার রাজনীতি হয়। এটা আমার ব্যাকগ্রাউন্ড। সেমতো অবস্থায় আমি তার কাছে কিছু চাইও নাই, তিনি আমাকে ডাকলেন, আমি গেলাম, উনি সমস্যার কথা বললেন। যদি ওই সময় আমরা আওয়ামী লীগের সমর্থন না করতাম, তাহলে আর কি সরকার গঠন করতে পারতো? There would have been a hung parliament for a very short time. আপনি সাপোর্ট দিলেন, গভর্নমেন্ট ফর্ম করলো আওয়ামী লীগ, এসএসএ বেরিয়ে আসলেন, তারপর আপনাকে জাতীয় পার্টি জাতীয় পার্টি সমর্থন দিয়েছে আমার একা। আপনি আমাকে, মঞ্জু ভাই, আপনি আমাকে একবার একটা কথা বলেছিলেন। কথাটা হচ্ছে, দেশে তো কোনো পলিটিশিয়ান নাই, পলিটিশিয়ান একজন আছে শেখ হাসিনা। সে কয়েকদিন পর পর একটা চাল দেয়, ওই চাল নিয়ে আমরা ব্যস্ত থাকি, ওইটা টায়ার্ড হয়ে যায়, উনি নতুন চাল দেয়। ভাই দেখেন, আমি সব বুঝি, আমাকে কোনো চাল দেয় নাই, আমার কাম দিছে, আমি তার কামটা ঠিক মতো করছি। এছাড়া সব আমাকে লোকজনকে বলতেন যে মঞ্জু ইজ মাই বেস্ট মিনিস্টার। শেখ হাসিনাও বলতেন ইউ ডু ইউর ওন জব। মানে এছাড়া সব সরকার আমি পরিচালনা করে নাই, শেখ হাসিনা সরকার তো আমি পরিচালনা করে নাই। টেকনিক্যালি হয়তো কনস্টিটিউশনালি হয়তো আপনি বলবেন পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্যাট গভর্নমেন্ট, ইয়েস, বাট ফ্যাক্ট রিমেইনস it was basically the prime minister who runs the country. আমাদের শেখ হাসিনার সরকারটা এই বিপদে পড়লো কেন? জি, শেখ হাসিনার সরকারটা এই বিপদে পড়লো কেন? আওয়ামী লীগ তো বলছে তারা ষড়যন্ত্রের শিকার। হ্যাঁ, এটা বহুলাংশে কখনো না কখন আমাদের জীবদ্দশায় হোক বা আমাদের জীবদ্দশার পরে হোক, আন্তর্জাতিক ঘটনাবলীর তিনি শিকার। ষড়যন্ত্রের শিকার কিনা আমি কথা এই শব্দটা ব্যবহার করব না। আন্তর্জাতিক যে ঘটনাবলী আমাদের দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়া যে হচ্ছে, হয়তো তিনি এই ঘটনাবলীর দ্বারা তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিন্তু কেউ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন এটা আমি জানি না। যেটা আমি জানি না সেটা আমি কি করে বলবো? আপনি জানেন, আপনি বলেন, আমি শুনবো। না, এই যে আপনি বলে আন্তর্জাতিক ঘটনা বলি, কোন ঘটনা বলে কি আপনি মিন করছেন এখানে? এই প্যাসিফিক নিয়ে কি হচ্ছে, এই যে আপনি যে অস্ট্রেলিয়া আছেন, যদি আপনি মাঝে মাঝে টেলিভিশন নিউজ দেখেন, সমস্ত ওশেনটা প্যাসিফিক জাহাজে ভরা, কি সাবমেরিনে ভরা, প্লেনে ভরা, এই যে, তাই না? এখানে কি হচ্ছে আমি জানি, ফিলিপাইনে বেস, সাউথ কোরিয়া বেস, তাইওয়ানে বেস, কি হচ্ছে আমি জানি। আবার শুনি যে আমেরিকা নাকি ওখানে চলে যাবে, চলে গেলে ওখানে তো পড়েছি যে এই 32 নম্বরের বাড়িটা, এই বাড়িটায় আপনার অনেক রাজনৈতিক এবং পারিবারিক মেমোরি আছে এই বাড়িটার সাথে। এই বাড়িটা যখন দেখলেন, প্রথমে পুড়িয়ে দেওয়া হলো, পরে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হলো, আপনার মনে কি প্রতিক্রিয়া এসেছিল তখন? দেখেন, আমি তো অস্ট্রেলিয়ায় থাকি না, আমি বাংলাদেশে থাকি। সে মতো অবস্থায় এগুলোর সাথে আমি অভ্যস্ত। তবে এতখানি যে হিংস্র হতে পারে, এতখানি যে নিষ্ঠুর নির্মম হতে, তো মব কি হতে পারে? এটা তো কেউ, সরকার তো করে নাই, যারা ক্ষমতায় ছিলেন তারা তো হয়তো করেন নাই। মব তো আপনি দেখলে কয়টা মানুষ ছিলেন? রাষ্ট্র যদি চাইতো, রাষ্ট্র সরকার যদি চাইতো এটা রক্ষা করবে, সরকার কি পারতো না? সরকার কি বঙ্গবন্ধু রক্ষা করে নাই?
দেখেন, এটার জবাব যারা ক্ষমতায় ছিলেন আছেন তারা দেবেন। আমি ক্ষমতায় ছিলামও না। এই যে আপনি বললেন এত নিষ্ঠুর হতে পারে, এত নিষ্ঠুর আচরণ হতে পারে, সেটা আপনি ভাবেন না, চিন্তা করতে পারি না। দ্যাটস মাই লিমিটেশন। এই ঘটনাটা রাজনৈতিক ভাবে ইউনূসকে সারা জীবন জাতিকে বলেন, এবং কারো বাড়ি এখন সিকিউর না। ভাগ্যিস আমি নিজে কোনো বাড়ি করি না, বাপের মায়ের বাড়িতে আমি থাকি। তো তারপরও এই বাড়ির বয়স এখন 60-70 বছর। তো আমি মনে করি না বাংলাদেশে কোনো নেতার বাড়ি এখন সিকিউর। কেন? যদি একটা বাড়ি নিয়ে পুরোনো সম্ভব হয়, তার 10টা নয় কেন? আপনি আমাকে বললেন তারা জেলে গিয়েছেন, আপনি জান নাই কেন? তাই নয় কি? তাহলে একটা বাড়ি পুরাতে পারলে আর 10টা বাড়ি পুরানো যাবে না কেন? আপনার ব্যাপারে বিশেষ করে বিবেচনা আছে, এর জন্য আপনাকে জেলে যেতে হয় নাই, আপনার বাড়িতে কেউ বুলডোজার পাঠায় নাই। আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন, আল্লাহর রহমত। আল্লাহর রহমত আপনার প্রতি হয়, মমতাজের প্রতি হয় না, বঙ্গবন্ধুর বাড়ির প্রতি হয় না। আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন, আমাকে জিজ্ঞাসা করেন লাভ হবে? মনি ভাই, আমরা আসলে অনেকক্ষণ কথাবার্তা বললাম। আপনি যেহেতু খুবই প্রাণবন্ত একটা মানুষ, সেজন্য এত কিছু আমরা জিজ্ঞেস করি আপনাকে। আপনি আসলে আগামী কয়েক মাস বাংলাদেশের ভবিষ্যৎটা আপনি কি দেখেন? ভাই, আমি অ্যাস্ট্রোলজার না, ভবিষ্যৎ আমি দেখতে পারি না। একমাত্র রাজনৈতিক তো জ্যোতিষ আপনি, হাত দেখার দরকার নেই। আপনার ভবিষ্যৎ এবং অতীত দেখতে পারেন একমাত্র আল্লাহ। আমরা যারা সাধারণ মানুষ, আমরা না অতীত দেখি না আমরা ভবিষ্যৎ দেখি। আপনার সহকর্মী যারা জেলে আছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? না, আই উইশ দেম ওয়েল। এন্ড আবার তারা যখন ক্ষমতা আসবে, দুঃখজনক হলো সত্য, দে উইল রিপিট দ্য সেম থিং। এই ঘটনাই তো 40 বছর দেখে আসছেন, তাই না? জি। এখন যারা ক্ষমতায় আছেন, যারা জেলের কাস্টোডিয়ান অফিসার, যারা ম্যানেজ করে, তারা জানে এরাই আবার একসময় ক্ষমতা আসবেন। যেমন কিনা এখন যারা ক্ষমতায় আছেন, তারা যখন রাজনীতি জেলে ছিলেন, তখনও জেলের অথরিটি জানতো যে এরা একসময় সরকার গঠন করবে। আপনি কি দেখছেন ইউনূস আগামীতে যাচ্ছে জেলে? না, কারণ উনি বিচার নিরীহ মানুষ, পিসফুল মানুষ, শান্তির মানুষ, তাই না? শান্তির মানুষের জমানাতেই তো বাংলাদেশে মব সন্ত্রাসটা আসলো, শান্তির মানুষের জমানাতেই বঙ্গবন্ধুর বাড়িটা ধ্বংস হলো। তখন তো অথরিটি ছিল না। বাট এনিওয়ে, লেট হিস্ট্রি ডিসাইড। ইতিহাস এটা হাতে ছেড়ে দেন। 14 দলকে পুনর্গঠনের কোন উদ্যোগ আপনি নেবেন না? 14 দলের সুযোগ সুবিধা আপনি ভোগ করেছেন, পুনর্গঠনের উদ্যোগ নেবেন না? আরে মিয়া, আমি কোনো কারো সুযোগ সুবিধা আমি নেই নাই। কোন হালায় করতে পারবে না, বুঝছেন? নেতা হিসেবে তো আপনি মন্ত্রী ছিলেন। সেটা সুযোগ সুবিধা, আমি বেতন নেই নাই, গাড়ি নেই নাই, কাজ করছি বিনা পয়সায়, বুঝছেন? আপনার ছিল, আপনার তো এত কিছু আছে পারিবারিক ভাবে, তারপর ইত্তেফাক, বিশাল একটা সাম্রাজ্যের মালিক আপনি। উত্তরাধিকার সূত্রে, নিজে তো করি নাই। এটা তো লিগেসিটা সবাই লিড দিতে পারে না, আপনি লিড দিয়েছেন, সফলভাবে দিয়েছেন সেটা। আল্লাহ আপনার এটা বললেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। আমি নিজেকে অত্যন্ত হাম্বল লোক মনে করি, খুব অযোগ্য লোক, যোগ্য স্থানে আমাকে বসানো হয়,
আমি আল্লাহর কাছে শুকরিয়া করি, কেন আমি কোনো ব্যক্তির কাছে শুকরিয়া করি না। আপনার আপনার হাতে গড়া একটা বিশাল মিডিয়া ব্যক্তিত্ব হচ্ছে মতিউর রহমান চৌধুরী, ইত্তেফাকে ছিলেন। উনি সর্বশেষ বলেছেন আগে হ্যাঁ, আগে কথা বলতে এভাবে উনি ভয় পেতেন না, এখন ভয় পান। কে? মতিউর রহমান চৌধুরী। মানব জমিনের হ্যাঁ, নাকি প্রথম আলোর? মানব জমিনের। ও, ভয় পাওয়ার কোনো কারণ নাই, তবে যেহেতু সে জ্ঞানী লোক, অভিজ্ঞ লোক, সেই হিসাবে হয়তো মানে দেখেন, ভয় পাইলেই ভয়, ভূত আছে মনে করলেই ভূত থাকে। রাত্রে অন্ধকার নামলেই আপনার ভয়, আমরা ভয় পাই যে ভূত আসছে। দিনের বেলা কেন আমরা ভয় পাই না? আলো আছে সেই জন্য। আপনি খুব গায়েবী কথাবার্তা বললেন আজকে, খুব বেশি। গায়েবী না জ্ঞানী? চরমনায় পীরের মতো কথা বলেছেন আজকে কিন্তু আপনি। চরমনায় পীরের বাড়ি তো বরিশাল। আপনি ভালো থাকবেন মঞ্জু ভাই, অনেক সময় নিলাম আপনার। আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকেন। হ্যাঁ, ভালো থাকবেন। হ্যাঁ, দেশে আসলে দেখা করবেন। অবশ্যই। ইসলাম আলাইকুম।